We have to make a meaningful deal. Otherwise, bad things happen. You're going to be finding out over the next probably 10 days. মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেইনির পাল্টা হুঁশিয়ারি। গোটা দুনিয়া যেন এক বিস্ফোরণের কাউন্টডাউন দেখছে। এটা কি শুধু আরেকটা সংঘাত, নাকি এমন এক আগুন যার ঢেউ গিয়ে লাগবে পুরো বিশ্ব রাজনীতিতে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। পরিস্থিতি এখন একেবারে টানটান। ইরান বিশ্বাস করে না ইসরায়েলকে, বিশ্বাস করে না ট্রাম্পকেও। আর সেই অবিশ্বাসের মাঝেই আচমকা যুদ্ধের কাউন্টডাউন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের সম্ভাব্য তারিখ পর্যন্ত তিনি ঘোষণা করে দিয়েছেন। ক্যামেরার সামনে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলে দিলেন ইরানকে আর মাত্র 10 দিন সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি নতুন নিউক্লিয়ার চুক্তিতে সই না হয় তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে। অর্থাৎ আমেরিকা ইরানের আকাশে হামলা করবে, আমেরিকা উইল স্ট্রাইক। এদিকে মার্কিন রাজনীতির প্রভাবশালী মুখ আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পেও ক্যামেরার সামনে স্পষ্ট বলেছেন ইরান এই চাপে নতি স্বীকার করবে না, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই দুই জায়গায় ইরানের আপোষ করার প্রশ্নই নেই। There is apparently no overlap in Iran's willingness to actually concede on ballistic missiles, on their proxy forces, or even on nuclear enrichment. পম্পেও যা বলেছেন তার সহজ অর্থ, কূটনীতির জায়গা ক্রমশ ছোট হচ্ছে, যুদ্ধের সম্ভাবনা বড় হচ্ছে। ওদিকে তেহরান থেকেও যে বার্তা এসেছে তা একেবারে শঠে সাঠাং। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেইনি বলে দিয়েছেন, আমরা আগেই জানতাম কোনো না কোনো অজুহাতে আমেরিকা আক্রমণ করবে, তাই আমাদের সেনাবাহিনী পুরো প্রস্তুত, রেডি ফর ওয়ার। খামেইনি আরো এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি যুদ্ধ শুরু হয় তাহলে এইবার ইরান ইসরায়েলের সঙ্গে হিসেব বুঝে নেবে। রইল আমেরিকার বিশাল যুদ্ধ জাহাজ। খামেইনি দাবি করেছেন যুদ্ধ শুরু হতেই সেগুলোই হবে ইরানি ক্ষেপণাস্ত্রের প্রথম টার্গেট। یک دستگاه خطرناکی است، اما خطرناکتر از ناو اون سلاحی است که می‌تواند این ناو رو به قعر دریا. তবে ওয়াশিংটনের সামরিক বিশ্লেষকদের ব্যাখ্যা অন্যরকম। তাদের মতে ট্রাম্প যে 10 দিনের সময়ের কথা বলছেন সেটা কূটনৈতিক সময় নয়, সামরিক সময়। কারণ মার্কিন নৌবাহিনীর বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ঠিক এই মুহূর্তে ভূমধ্য সাগরে ঢুকে পড়েছে। সেখান থেকে ইরানের কাছাকাছি অবস্থান নিতে সময় লাগবে মাত্র কয়েকদিন। বিশেষজ্ঞদের হিসেব বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি, হয়তো মঙ্গলবার, বুধ বা বৃহস্পতিবারের মধ্যে এই যুদ্ধ জাহাজ ইরানের সমুদ্র সীমার কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ বাইরে থেকে যা আলটিমেটাম মনে হচ্ছে, ভেতরে ভেতরে সেটা আসলে সামরিক মোতায়েনের কাউন্টডাউন। এক কথায় সময় কেনা হচ্ছে। আর সেই সময়ের শেষে কি হবে সেটাই এখন গোটা বিশ্বের চোখে। দেখুন, ছবিটা খুব স্পষ্ট। দুই পক্ষই যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। সবাই যেন প্রথম আঘাত হানার অপেক্ষায়। কিন্তু এখন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে কয়েকটা বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইরান আর আমেরিকার মধ্যে যদি আলোচনার চুক্তি ভেঙে যায় তাহলে কি সত্যি 10 দিনের পর হামলা হবে, নাকি তার আগেই আকাশ ফাটবে? কারণ মতভেদ শুধু কূটনৈতিক নয়, মৌলিক। আর আলী খামেইনি বা ইরানের সামরিক নেতৃত্ব, তাদের চরিত্র এমন নয় যে সহজে আমেরিকার সামনে মাথা নত করবে। আগেও তো আমরা দেখেছি 2025 সালে আলোচনা চলাকালীনই আচমকা প্রথম হামলা চালিয়েছিল ইসরায়েল। দ্বিতীয় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি সীমিত আঘাতের পথে হাঁটবেন? শুধু কি ইরানের পারমাণবিক পরিকাঠামো আর ব্যালিস্টিক মিসাইল কারখানাতেই হামলা হবে, নাকি সেই সীমিত হামলায় মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে? কারণ ইরান চুপ করে বসে থাকার দেশ নয়, মুখের জবাব মুখেই দিতে তাদের প্রস্তুতি স্পষ্ট। আর তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং 12 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস ধরে চলে, তখন কি ময়দানে নামবে রাশিয়া? চীন তখন কোন পাশে দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে রয়েছে আগামী কয়েকদিনের পৃথিবীর রাজনীতি, যুদ্ধ আর কূটনীতির ভবিষ্যৎ। ট্রাম্পের আলটিমেটাম মাত্র 10 থেকে 15 দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এতটা সময় ট্রাম্প নেবেন? অনেক বিশ্লেষক বলছেন এই 10 দিন আসলে কৌশলগত ধোঁকা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে নানান মার্কিন মূলধারার এবং কট্টর বিশ্লেষণধর্মী জার্নাল, অনেক জায়গাতেই একই ইঙ্গিত, রবিবারের মধ্যেই হামলা হয়ে যেতে পারে।
এমনকি আমেরিকায় রবিবার রাত যখন ইরানে ভোর হবে সেই সময়টাকেই সম্ভাব্য মুহূর্ত বলা হচ্ছে। কারণ গত 17 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ, তার আগেই যদি আঘাত করা যায় তাহলে মঞ্চে দাঁড়িয়ে অ্যাকশন নেওয়া হয়েছে বলার সুযোগ তৈরি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে যে বিশাল সর্বাত্মক যুদ্ধ কল্পনা করছেন, আপাতত হয়তো সেটা হবে না। তার একমাত্র কারণ ট্রাম্প আদ্যন্ত ব্যবসায়ী, লাভ ক্ষতির হিসাবটা তিনি আগে বুঝে নিতে চান। লেজে খেলিয়ে কিভাবে লাভের কড়ি ঘরে তুলতে হয় ট্রাম্প দারুণ বোঝেন। তাই সম্ভবত প্রথম ধাপে সীমিত হামলা হতে পারে ইরানের পারমাণবিক বা মিসাইল পরিকাঠামো লক্ষ্য করে। উদ্দেশ্য একটাই, ইরানের জল মাপা। এখানেই বড় প্রশ্নটা উঠে আসে, এটা কি সরাসরি যুদ্ধের ঘোষণা নাকি কূটনৈতিক ছলনা? ইতিহাস বলছে এমন ঘটনা নতুন নয়, আগেও আলোচনা চলার মাঝখানেই হঠাৎ আঘাত এসেছে। ব্রিটিশ রাজনীতিক এবং সাংবাদিক জর্জ গ্যালোয়ে দাবি করেছেন, তার সূত্র বলছে খুব দ্রুত সংঘাত শুরু হতে পারে। আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মিয়ারশাইমার বলেছেন এই যুদ্ধ চায় মূলত ইসরায়েলের নেতৃত্ব, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু। মিয়ারশাইমারের যুক্তি, ট্রাম্প, রাশিয়া বা চীন কেউই বড় যুদ্ধ চাইছে না, কিন্তু ইসরায়েল আমেরিকাকে সেই দিকেই ঠেলে দিতে চাইছে। তাহলে প্রশ্নটা এখন সরাসরি, 10 দিনের সময়সীমা কি সত্যি সময় নাকি যুদ্ধের আগে শেষ ধোঁয়াশা? আগামী কয়েকটা দিনই তার উত্তর দেবে। চারদিকে সামরিক ঘেরাটোপ দেখে একটা কথাই স্পষ্ট, স্ট্রাইক যে কোনো সময় শুরু হতে পারে। ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে প্রায় 550টি ফাইটার জেট প্রস্তুত। গালফ অফ ওমানে ইতিমধ্যেই মোতায়েন বিশাল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আরেক দানব ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। তারা ধীরে ধীরে এগোচ্ছে ইরানের দিকে। এখন মূল প্রশ্ন, যদি শুরুতে সীমিত টার্গেটেড হামলা হয় তাহলে কি ইরানের সঙ্গে সঙ্গে পাল্টা প্রত্যাঘাত করবে? বাস্তবতা হলো ইরানের হাতে কিছু অপ্রত্যাশিত চাল থাকতে পারে। এমন কোনো জায়গা থেকে যদি হঠাৎ হামলা আসে যা আমেরিকা কল্পনাই করেনি, তাহলে পুরো হিসেব উল্টে যেতে পারে। কিন্তু ওয়াশিংটন এবং ইসরায়েল সম্ভবত অন্য হিসেব করছে। তাদের ধারণা প্রথম 1 থেকে 2টি হামলার জবাব সাময়িকভাবে আটকে দেওয়া যাবে, আর সেই ফাঁকে প্রচার চালানো যাবে যে ইরান প্রত্যাঘাত করতে পারেনি। কিন্তু এখানেই সবচেয়ে বড় ঝুঁকি, আমরা এমন এক গ্রে জোনে ঢুকে পড়েছি যেখানে যুদ্ধের সিদ্ধান্ত মিনিটে মিনিটে বদলে যায়। সমস্যা হলো গতবার যে ভুল হিসেব হয়েছিল সেটা আবারও হতে পারে। এবার কিন্তু ইরানের প্রতিরক্ষা অনেক বেশি প্রস্তুত। যদি একসঙ্গে বহু জায়গা থেকে পাল্টা আঘাত আসে তখন পুরো সমীকরণ ভেঙে পড়বে। আর সেখানেই শেষ প্রশ্নটা দাঁড়ায়, এটা কি ছোটখাটো সংঘর্ষেই থামবে নাকি ধীরে ধীরে এক দীর্ঘ ভয়ঙ্কর যুদ্ধে পড়বে? কারণ ইতিহাস বলছে একবার আগুন লাগলে যুদ্ধ খুব কমই পরিকল্পনা মেনে চলে। দেখুন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেটা শুধু মিসাইল আর বোমার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধ চলবে 3টে স্তরে একসঙ্গে, সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক। একদিকে হামলা হবে, অন্যদিকে হামলাকে কাজে লাগিয়ে প্রচার যুদ্ধ চলবে। আমেরিকা এবং ইসরায়েল বলবে দেখুন আমাদের উপর হামলা হয়েছে, আর ইরান এবং গ্লোবাল সাউথ বলবে প্রথম আঘাত তো আমেরিকাই করেছে। অর্থাৎ যুদ্ধ যত এগোবে ততই মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর কূটনীতির ময়দানে আরেকটা যুদ্ধ চলবে। এখন আসল প্রশ্ন, ইরান কি দীর্ঘ যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে? অনেক অভিজ্ঞ পর্যবেক্ষকের মতে পারবে, কারণ ইরান ছোট দেশ নয়। বছরের পর বছর ধরে তারা মাটির নিচে বিশাল মিসাইল সিটি বানিয়েছে, বিপুল অস্ত্র ভান্ডার জমিয়েছে। তাদের এক শীর্ষ সামরিক কমান্ডার সম্প্রতি বলেছেন প্রথম মুহূর্তেই তারা একসঙ্গে প্রায় 2000 মিসাইল দাগতে পারে, যার লক্ষ্য হতে পারে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটি। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 2000 পুরো স্টক নয়, এটা কেবল শুরুর ক্ষমতার ইঙ্গিত। অর্থাৎ পরিকল্পনা শুধু কয়েকদিনের সংঘর্ষ নয়, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি। কেউ কেউ তো তুলনা টানছেন ভিয়েতনামের যুদ্ধের সঙ্গে, যেখানে লড়াই বছরের পর বছর চলেছিল। তাহলে প্রশ্নটা এখানেই, যদি যুদ্ধ 3 থেকে 4 মাস গড়ায় তখন কি রাশিয়া এবং চীন শুধু পাশে দাঁড়াবে নাকি পরোক্ষভাবে অস্ত্র, প্রযুক্তি, স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করবে? ইতিহাস বলে বড় শক্তিগুলো অনেক সময় সামনে না এসে পর্দার আড়াল থেকেই যুদ্ধের গতিপথ বদলে দেয়। আর বর্তমান বিশ্বের জটিল অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও কঠিন। দেখুন, এই সংঘাতটা শুধু ইরান বনাম আমেরিকা নয়, এর পেছনে বড় ভূ রাজনৈতিক খেলা আছে। অনেক বিশ্লেষক বলছেন যদি এই মুহূর্তে আমেরিকা সামান্য চাপে পড়ে তাহলে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যেতে পারে। এতদিন যে একমেরু দুনিয়া আমেরিকার প্রভাবেই চলেছিল সেটাই নড়ে উঠতে পারে।
তখন সামনে আসবে বহু শক্তির এক নতুন বাস্তবতা। সেখানে রাশিয়া, চীন এবং অন্য শক্তিগুলো আরো খোলাখুলি প্রভাব বিস্তার করবে। এমনকি ডলারের বৈশ্বিক আধিপত্য নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই যুক্তিও এখন শোনা যাচ্ছে বিশ্লেষকদের মুখে। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ দিক সামনে আসছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবার সরাসরি জড়াতে চাইছে না। শোনা যাচ্ছে কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরব এই দেশগুলো নাকি ইঙ্গিত দিয়েছে তাদের মাটি ব্যবহার করে যেন ইরানের বিরুদ্ধে হামলা না চালানো হয়। যদি সেটা সত্যি হয় তাহলে এটা বড় কূটনৈতিক বার্তা। কারণ আরব দুনিয়ার কাছে ইরানের প্রচ্ছন্ন বার্তাটা বহুদিন ধরেই পরিষ্কার। সেটা হচ্ছে আমাদের জন্য লড়তে হবে না, শুধু আমাদের শত্রুদের সাহায্য করা বন্ধ করুন। এখন দেখা যাচ্ছে সেই লাইনেই হয়তো কিছু আরব দেশ হাঁটছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং ইরানের কূটনৈতিক যোগাযোগও বেড়েছে। দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে ফোনে আলোচনা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কয়েক মাস আগে সৌদির নেতৃত্বের তরফে উচ্চ পর্যায়ের বার্তা গেছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছে। অনেকেই মনে করছেন এই সম্পর্কের বরফ গলাতে বড় ভূমিকা ছিল চীনের মধ্যস্থতায় হওয়া সৌদি ইরান সমঝোতা। এখন সেই সমঝোতা বাস্তব প্রভাব ধীরে ধীরে সামনে আসছে। অর্থাৎ ছবিটা পরিষ্কার, যদি সংঘাত বাড়ে সেটা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের কূটনীতি, জোট রাজনীতি এবং বিশ্ব শক্তির ভারসাম্য সবকিছুর ওপর তার প্রভাব পড়বে। দেখুন, যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে এই গোটা অঞ্চলের শক্তির ভারসাম্যে। অনেক বিশ্লেষকদের মতে তাতে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থান দুর্বল হতে পারে। কারণ এতদিন যেসব দেশ ব্যবসা এবং নিরাপত্তার কারণে ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিল, যেমন সৌদি আরব, কাতার বা কুয়েত, তাদের অবস্থানও এবার বদলাতে পারে। এটা শুধু রমজান বা আবেগের প্রশ্ন নয়, এটাও বড় জিওপলিটিক্স, নতুন বিশ্ব ব্যবস্থার প্রশ্ন। এমনও হতে পারে আরব বিশ্বের কিছু দেশ এবার খোলাখুলি আমেরিকার পাশে না দাঁড়িয়ে নীরব হলেও ইরানের দিকেই ঝুঁকবে। অর্থাৎ ব্যবসার হিসাবের চেয়েও বড় হয়ে উঠতে পারে আঞ্চলিক রাজনীতি আর আবেগের সমীকরণ। কারণ মাথায় রাখতে হবে, গত 13 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের বেনজির দাদাগিরিতে গোটা দুনিয়ার অর্থনীতিতে ত্রাহি রব উঠেছে। ট্রাম্প বড়দা, তাই কেউ কিছু বলতে পারছে না মানে এটা নয় যে অন্তর থেকে তারা কেউ ওয়াশিংটনকে সবক শেখাতে চাইছে না। ফলে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধের বিউগল বাজালে কোন দেশ কি অবস্থানে পজিশন নেবে এখনই বলা শক্ত। এখন শেষ প্রশ্ন, যুদ্ধ কি সত্যি অনিবার্য? অনেকের মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সংঘাত প্রায় অবধারিত। কারণ কট্টরপন্থী শক্তিগুলো প্রভাবশালী হয়ে উঠেছে। আর ডোনাল্ড ট্রাম্প নিজেও গাজা ইস্যুতে কোনো বড় কূটনৈতিক সাফল্য দেখাতে পারেননি। ফলে আলাদা পথ নেওয়ার রাজনৈতিক জায়গাও তার কমে গেছে। তবে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধ শুরু হলেও কূটনীতি পুরোপুরি বন্ধ হয় না, বরং যুদ্ধের মাঝেই আলোচনার দরজা খোলা থাকে। সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা এখনো থেমে যায়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চাপ কম, বরং অর্থনৈতিক প্যাকেজ নিয়ে কথাবার্তা চলছে। অর্থাৎ বাস্তব হলো একই সঙ্গে তিনটে জিনিস চলবে: যুদ্ধের প্রস্তুতি, কূটনৈতিক দর কষাকষি আর রাজনৈতিক হিসেব। আর শেষ পর্যন্ত এই তিন শক্তির টানাপোড়েনি ঠিক করবে সংঘাত কত দূর গড়াবে। তাহলে দাঁড়াচ্ছে এই যে অদ্ভুত বাস্তবতায় যুদ্ধই যেন কূটনীতি আর কূটনীতিই যেন যুদ্ধ। বিশ্লেষকদের কথায় পরিস্থিতি এখন প্রায় এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে থামার রাস্তা খুবই কম। একদিকে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে গেছেন নিজের কৌশলে, অন্যদিকে চারদিক থেকে চাপ বাড়ছে ইরানের ওপর। ভাবুন পরিস্থিতিটা ইউরোপ এবং ভূমধ্যসাগর ঘিরে শত শত যুদ্ধ বিমান, দুটো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, অসংখ্য এয়ার ডিফেন্স সিস্টেম আর সামরিক সরঞ্জাম, কার্যত সামরিক ঘেরাটোপ তৈরি হয়ে গেছে। আকাশে যুদ্ধ গন্ধটা তীব্রতর হচ্ছে। প্রশ্নটা এখন আর শুধু যুদ্ধ হবে কি হবে না সেটা নয়, প্রশ্নটা হলো এই যুদ্ধ কত দূর যাবে? কয়েকদিনের সীমিত হামলা নাকি দীর্ঘ সংঘাত? আর যদি সংঘাত দীর্ঘ হয় তাহলে কি তা গড়িয়ে যেতে পারে আরো বড় বৈশ্বিক সংঘর্ষের দিকে? সবশেষে ভারতের কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি উপসাগরে আগুন লাগে তখন কি ভারত শুধু দর্শক হয়ে থাকবে? যে অঞ্চলের তেলের ওপর ভারতের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, সেই যুদ্ধ কি সরাসরি দিল্লির দরজায় ধাক্কা দেবে না? আর যখন একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, তখন ভারতের কূটনীতি আসলে কোন ভারসাম্য বেছে নেবে? কারণ সত্যিটা কঠিন,
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তা শুধু একটি দেশের যুদ্ধ থাকে না, তার ঢেউ গিয়ে লাগে দিল্লি, মুম্বাই, কলকাতা, পুরো ভারতের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা আর কূটনীতির ওপর। প্রশ্ন তাই একটাই, ঝড় আসছে বুঝেও ভারত কি প্রস্তুত, নাকি আবারও ঘটনা প্রবাহের পেছনে দৌড়াবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।